ডাক্তার হই, উকিল হই, ব্যারিস্টার হই, ইমাম হই আর মুয়াজ্জিন হই, পীর হই আর পীরজাদা হই, মনে রেখে দিন বাবা, দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠানোর আগে এক্সপায়ার ডেটটা আল্লাহ ঠিক করে রেখেছেন। ওই ডেট যতদিন না আসবে, ডেট যতদিন শেষ না হবে, ততদিন আপনার স্থান এক জায়গায়, আমার স্থান আর এক জায়গায়। ওই ডেট যতদিন শেষ না হবে, ততদিন আপনার জন্য দুতলা বাড়ি, আমার জন্য হয়তো দুচালা। ওই ডেট যতদিন শেষ না হবে, আপনি হয়তো স্করপিও গাড়ি চালাবেন, আমি হয়তো গরিব মানুষ সাইকেল চালাবো। ওই ডেট যতদিন শেষ না হবে, আপনি হয়তো মাসে লাখ টাকা রোজগার করবেন, আমি হয়তো 10,000 টাকা রোজগার করব। আপনি ভালো জায়গায় থাকবেন, আমি হয়তো নরমাল জায়গায় থাকবো। আপনি ভালো খাবেন, আমি নরমাল খাবার খাবো। আপনি ভালো পোশাক পরবেন, আমি হয়তো নরমাল পোশাক পরবো। কিন্তু মনে রাখতে হবে বাবা, ডেট যখন শেষ হয়ে যাবে, ফ্যানওয়ালা যা উকিল তাই। কথা ঠিক না ভুল? ডেট যখন এক্সপায়ার হয়ে যাবে, 3 টাকার মালের মাল ঠিকানা যেখানে, 3000 টাকার মালের ঠিকানা সেখানে। ডেট যখন এক্সপায়ার হবে, একজন সাধারণ মানুষের অবস্থা যা, একজন শিল্পপতি কোটিপতির অবস্থা তাই। ও বাড়ির বাইরে বার করতেই হবে, দোকানে রাখাই যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? শিল্পপতি কোটি কোটি টাকার মালিক মারা গেছেন, কি সিদ্ধান্ত নেবেন? এত টাকার মালিক যখন কদিন দোকানে থাক। আমার কথাকে বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? ইমাম সাহেব একদিন ইন্তেকাল করবেন তো? ইমাম সাহেব, হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন বাবু? ইমাম সাহেব, আপনারা সবাই তাকে ভালো না বাসলে বা সম্মতি না দিলে, সমর্থন না দিলে তিনি ইমাম নন। এরপরেও একজন মানুষ সবার কাছে ভালো হতে পারেন না। আপনার ইমাম বলে কথা না, আমিও তো ইমাম। কেননা মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে। আমার ব্যবহার হয়তো আপনার ভালো না লাগতে পারে, আমার কথা হয়তো কারো ভালো লাগে কারো লাগে না, হতেই পারে। যাক, এখন সবাই 16 আনা সমর্থন না দিলেও বিরোধিতা করেননি বলে তাই তো তিনি ইমাম। কথা বলেন না? সবাই তার পিছনে নামাজ পড়েন, কেউ মারা গেলে তিনি জিয়ারত, দাফন কাফন করেন, কবর জিয়ারত করেন, দোয়া করেন। ইমাম সাহেবও মারা গেলে মহল্লার মানুষ কি বলবেন আমাদের ইমামের মাটির তলায় দিতে দেব না? কেন? ডেট শেষ হয়েছে মানে দোকানের বাইরে রাখতে হবে, ও জিনিস আর ঘরে রাখা যাবে না, ও দোকানে রাখা যাবে না। ইমামও ঘরের বাইরে, ও সাধারণ মানুষও ঘরের বাইরে, আল্লাহ ওয়ালাও ঘরের বাইরে। কোন নাফারমান যদি হন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ধর্মহারা জীবন যাপন করেও যদি কেউ মরেন, ধরেই নিলাম 3 টাকার জিনিস, কিন্তু ডেট এক্সপায়ার হয়েছে, ফেলে দাও, ঘরে আর জায়গা নেই। এবার এক ধাপ আগিয়ে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এবার একটু দয়া করে বলবেন নাকি বাবা, দুনিয়াতে আসার নিয়ম সবার এক। দুনিয়াতে আসার নিয়ম সবার এক, ধনী গরিব আমির ফকির, রাজা প্রজা, শিক্ষিত মূর্খ, যে পরিবারই হোক না কেন, কোন বাচ্চা যখন জন্ম নেন, ওই বাচ্চাটা দেখবেন উলঙ্গ হয়ে আসে, ন্যাংটো হয়ে আসে। ও বাবাজিরা, ভাইয়ারা, মনে রাখুন, ওর গায়ে জামা থাকে না, ওর পরনে প্যান্ট থাকে না। ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়, ধনীর বাড়ি যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয় সে যে নিয়মে ভূমিষ্ঠ হয়, গরিবের বাড়ি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে সেও একই নিয়মে ভূমিষ্ঠ হয়। শিক্ষিত কোনো পরিবারে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে সে যে নিয়মে ভূমিষ্ঠ হয়, কোনো মূর্খ পরিবারে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে একই নিয়মে ভূমিষ্ঠ হয়। দুনিয়াতে আসার নিয়ম সবার এক, আর ডেট এক্সপায়ার হলে, হায়াত শেষ হয়ে গেলে বিদায় নেওয়ার নিয়ম সবার এক। বড় লোক হলে কবরে বক্স খাট দেওয়া হয় না, বিলাসবহুল বালাখানায় বসবাস করলে ওই মানুষ মারা গেলে কবরে এসি লাগিয়ে দেওয়া হয় না। বড় লোক ধনী লোককেও মারা গেলে কবরে ফ্যান খাটিয়ে দেওয়া হয় না, কিংবা কবরে লাইট লাগিয়ে দেওয়া হয় না। ধনী গরিব আমির ফকির, মৃত্যু যখন হবে, আল্লাহ দেওয়ার ডেট শেষ যখন হয়ে যাবে, তখন সবার একই নিয়মে বিদায় নিতে হয়, সব সমান। কিন্তু বেঁচে থাকবো যতদিন, মানে ডেট থাকবে যতদিন, কোন জিনিসের দাম 3 টাকা, কোন জিনিসের দাম 3000 টাকা।
কোন জিনিসের দাম 5 টাকা, কোন জিনিসের দাম হতে পারে 500 টাকা। আমার বাপেরা ভাইরা রামেশ্বরপুরের কিংবা আত্মীয় স্বজন যারা এসেছেন সকলকে আমার একটা বিষয়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করা। এবার একটু দয়া করে বলবেন নাকি, দুনিয়াতে যিনি যত সম্মানের পাত্র হবেন, কবরে যে তিনি তত সম্মান পাবেন। সিস্টেমটা কি এই? একটু কথা বলেন বাবা। দুনিয়াতে যিনি যত ভালো খাবেন, কবরে যেও তার সেই রকম ভালো খাওয়া হবে। দুনিয়াতে যিনি যত আরামদায়ক বিলাসবহুল বাড়িতে বসবাস করবেন, ওই মানুষটা মারা গেলে কবরেও ফেরেশতারা তার জন্য আরামদায়ক বিলাসিতার জায়গা তৈরি করে দেবেন। নিয়মটা কি এরকম? দুনিয়াতে একটা লোকের 3 বেলা ঠিক মতো খাওয়া হতো না, সুতরাং এই মানুষটা মারা গেলেই কবরে ফেরেশতারা মারবে, তোর খাওয়া হয়নি কেন? নিয়মটা কি এই? না বাবা, এই দুনিয়াতে আমরা কে কি খাই, কোন পজিশনে কি করি, কোথায় থাকি, কোথায় যাই, মানে মৃত্যুর পরে না এ জগৎ শেষ। মৃত্যু হলো মানে একটা জগৎ শেষ হলো আর একটা জগৎ শুরু হলো। মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া, আর মৃত্যু হলো মানে জগৎ পাল্টে গেল। মানে আমি বোঝানোর জন্য দেশ ধরে নিতে পারি, দেশ, ভারত একটা দেশ, বাংলাদেশ একটা দেশ। তো মৃত্যু হলো মানে আমি বর্ডার পার হয়ে আর এক দেশে চলে গেলাম, মানে এক জগৎ থেকে আর এক জগতে চলে গেলাম। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা এইবার একটু বলেন তো, এক জগৎ থেকে আর এক জগতে চলে যাওয়া সময় বর্ডারে কি একটু কৈফিয়ত দিতে হয় না? বর্ডারে চেক হয় না বাবা? আবার মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আমার জন্ম এই দেশে, আমার বাপের জন্ম এই দেশে, আমার দাদার জন্ম এই দেশে। আমি 5টা ইলেকশনে ভোট দিয়েছি, 5টা নির্বাচনে ভোট দিয়েছি। এরপরেও আমার বাড়ি নোটিশ, নির্বাচন কমিশনের আধিকারিকদের সন্দেহ হয় আমি এই দেশের নাগরিক কিনা। আমার বাড়িতে নোটিশ পাঠানো হলো, আপনার বাড়িতেও আপনাদের অনেকের বাড়িতে নোটিশ পাঠানো হলো। ওই নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় প্রুফ নিয়ে হেয়ারিং এর লাইনেও দাঁড়ালাম। কথা ঠিক না ভুল? 20 বছর, 30 বছর, 40 বছর এ দেশে জন্ম নিয়ে ফের বাস করে ভোট দিয়ে মন্ত্রী করে ফের আবার প্রমাণ দিতে হবে আমি এ দেশের নাগরিক কিনা। সন্দেহ হয়েছে কোনো কারণে ডাকতেই পারেন, গিয়েছি আমরা, তাই না? এটা হলো দেশের গল্প, এটা হলো দেশের গল্প। আর আমি এক দেশ থেকে যখন আর এক দেশে যাব, তখন বর্ডারে একটু জিজ্ঞাসাবাদ হবে না যে তুমি যাবা কোন জায়গায়? আমি যাব একটু ওই প্রাক্তন ভাসুরির নাম ধরতে গেলে আবার কিরকম লাগে। তো যা হোক, মনে করেন আমি পদ্মা সেতু দেখতে যাব, বিএসএফ জিজ্ঞাসা করবেন কত টাকা নিয়ে এসছো বাড়ির থেকে। কি জিজ্ঞাসা করবেন, মানে কি চাইবেন? পাসপোর্ট? একটু কথা বলেন না। পাসপোর্ট, ভিসা। আচ্ছা কত টাকা নিয়ে এসছো জিজ্ঞাসা করেন। তুমি কত টাকার মালিক জিজ্ঞাসা করেন। তোমার জমি জায়গা কতটা জিজ্ঞাসা করেন। তোমার নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগ আছে তো ভালো জিজ্ঞাসা করেন। তুমি কিরকম জায়গায় থাকো জিজ্ঞাসা করেন না বাবা। যখন বর্ডার পার হতে হবে তখন ভ্যানওয়ালার জন্য যে নিয়ম, ও ভিআইপির জন্য সেই নিয়ম। এপার থেকে ওপারে, এপার থেকে ওপারে যাবে তো পাসপোর্ট লাগবে এবং ভিসা লাগবে। আবার যার এমন কি দিন অফিসার জিজ্ঞাসা করলেন, চেকপোস্টে থাকা দায়িত্বশীল অফিসার জিজ্ঞাসা করলেন তোমার পাসপোর্ট কই, ভিসা কই? আমি বললাম পাসপোর্টও নেই, ভিসা নেই, তবে আমার বলো দুটো ইট ভাটা আছে। পাসপোর্ট ভিসা করতে 5,000 টাকা খরচ হয় না, আর দুটো ইট ভাটায় আমার কম হলেও 10 কোটি টাকা সম্পদ আছে। ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমি বর্ডারে গিয়ে আমি চেকপোস্টে যদি অফিসারকে বলি আমার পাসপোর্ট নেই, ভিসা নেই, আমার দুটো ইট ভাটা রয়েছে, অফিসার বলবেন নাকি তাহলে চলে যাও পদ্মা সেতু দেখে এসো? কি বলবেন?
হয়তো মনে করবেন এই লোকটা কালা মনে হয়, বলিছি এক শুনেছে আর এক। তোমার পাসপোর্ট কই, তোমার ভিসা কই? আর আমি মনে করলাম মনে হয় ইট ভাটায় হবে না, জল করের কথাটাও বলতে হবে। আমি বললাম দেখেন, শুধু ইট ভাটা নয়, 50 বিঘার জল করও আছে। অফিসার জিজ্ঞাসা করলেন তোমার পাসপোর্ট কই, ভিসা কই? দ্বিতীয় কাগজ দেখালাম, জল কর আছে 50 বিঘা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, অফিসার ফের পরে মনে করবেন, হয়তো মনে করবেন লোকটা কালা মনে হয়, বলি এক শোনে আর এক। আবার বললেন তোমার পাসপোর্ট কই, ভিসা কই? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 3 নম্বরে যেটা বলতে বাকি ছিল, বললেন আমাদের এমএলএ এর সঙ্গে আমার বিরাট খাতির আছে, যত রাত করে ফোন করি আমার ফোন রিসিভ করে, একটু দয়া করে বলেন মার কম হবে না বেশি হবে? কি হবে বাবু? এমনি যদি বলেন যে স্যার কিছু মনে করবেন না, আমি খুব বিপদে পড়েছি, এই যাবো আর আসবো, আমি নিরুপায় হয়ে যাচ্ছি, জানি পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না, কিন্তু আমার কিছু করার নেই, হাতে ভয় ধরে অনুরোধ করে, অনেক সময় মন নরম হয়, আরে ওরাও মানুষ তো নাকি। হয়তো বললে আধার কার্ডটা রেখে দাও, কি ভোটার কার্ডটা রেখে দাও, কি সিকিউরিটি এইটা রেখে দাও। ওখানে লাগবে পাসপোর্ট ভিসা, ওখানে ইট ভাটায় কাজ হবে না, ওখানে জল করে কাজ হবে না, ওখানে মোড়ল মতব্বরদের সঙ্গে বিরাট ভালো যোগাযোগে লক খুলবে না। পাসওয়ার্ড, পাসপোর্ট, ভিসা, আদার্স অন্য কিছু যদি দেওয়া হয় লক খুলবে না। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? এটা যেমন দুনিয়ার নিয়ম, এদেশ থেকে ও দেশে যেতে গেলে সবার জন্য একই নিয়ম। পাসপোর্ট ভিসা থাকলে ভ্যানওয়ালা পার হয়ে যাবে, আর পাসপোর্ট ভিসা না থাকলে কোটিপতি মার খাবে। পাসপোর্ট ভিসা থাকলে যে লোকটা নিজের নাম সই করতে পারেন না, অশিক্ষিত মূর্খ, সে লোকটা পার হয়ে যাবেন, কিন্তু উচ্চ শিক্ষিত কিংবা উচ্চ পদস্থ আধিকারিক বর্ডারেতে মার খাবেন। বাজার বার মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, এবার আগিয়ে চলুন। আপনার আমার ডেট শেষ হয়ে যাবে, রেখে আসবে কবরে, সবাইকে রেখে আসবে কবরে। গ্রাম আলাদা হতে পারে, থানা আলাদা হতে পারে, জেল কিংবা মৌজা দাগ নাম্বার খতিয়ান নাম্বার আলাদা হতে পারে। আপনারাও মারা গেলে কবর, আমরাও কেউ মারা গেলে কবর। ও বাবাজিরা ভাইয়ারা মনে রাখুন, আরবের কেউ মারা গেলেও কবর, আফগানিস্তানে কেউ মারা গেলেও কবর, সবার হায়াত শেষ হলে ঠিকানা হলো কবর। ওই কবরে শিল্পপতি আসলো না মাস্টার আসলো, ওই কবরে দোকানদার আসলো না মেম্বার আসলো, কবরের ফেরেশতারা ও সব কিছুই পরোয়া করেন না। কবরে আল্লাহর নিয়োজিত ফেরেশতারা দেখেন এই কবরটা হলো দুই জগতের মাঝখানের একটা বর্ডার। এই বর্ডারে আসতে গেলে যা লাগে তাই আসে কিনা? চা খেয়ে নেন তাহলে হাফ টাইম। হ্যাঁ, না না ওটাও তো দরকার।